গুড মর্নিং। সবাই আশা করি ভালো আছো। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রে সেমিকন্ডাক্টর নিয়ে আমরা পড়ব। এটা দশম অধ্যায়ের ইলেকট্রনিক্সের একটা অংশ। আধুনিক যুগ তো ইলেকট্রনিক্সের যুগ, সবাই তোমরা জানো। এই ইলেকট্রনিক্সের বিবর্তনে সবচেয়ে যে বেশি অবদানটা রেখেছে সেটা হচ্ছে অর্ধপরিবাহী। সেই অর্ধপরিবাহী সম্পর্কে আমরা শিখব। ক্লাসটা স্লাইড শোর মাধ্যমে হবে, সবাই মনোযোগ দিয়ে দেখো। সবাইকে স্বাগতম। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের ইলেকট্রনিক্সের কিছু অংশ আমরা পড়ব। তা আমাদের আজকের পড়ার যে বিষয়গুলি সেগুলি হলো যে অর্ধপরিবাহী কি, তারপর দেখো অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য আমরা ব্যান্ড তত্ত্ব একটা পড়ব, নতুন আমাদের এই জিনিসটা, এবং অর্ধপরিবাহীর প্রকারভেদ, ডোপিং, এবং পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহীর গঠন, এবং সর্বশেষ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পিএন জাংশনের গঠন ও কার্যপ্রণালী। এখন প্রথমত আমরা শিখব অর্ধপরিবাহীটা কি। যে সকল পদার্থের রোধ সুপরিবাহী ও অপরিবাহীর রোধের মাঝামাঝি অবস্থান করে, অর্থাৎ এই অর্ধপরিবাহী নামেই যেটা বোঝা যাচ্ছে যে তার রোধটা হবে কি সুপরিবাহী চাইতে বেশি থাকবে এবং অপরিবাহীর চাইতে কি কম থাকবে, অর্থাৎ মাঝামাঝি অবস্থান করবে। এ ধরনের পদার্থকেই বলা হয় অর্ধপরিবাহী। যেমন ধরো সিলিকন, জার্মনিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। এদের বিশেষ বৈশিষ্ট্য হলো যে এদের প্রত্যেকটারই বাইরের খোলকে বা সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকে। আর এর পরিবাহিতাটা হবে কি সুপরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি অবস্থান করবে। তবে এর সবচেয়ে বিশেষ যে বৈশিষ্ট্যটা যার জন্য এটার ব্যবহার এখন এত বেশি, সেটা হচ্ছে সাধারণ তাপমাত্রায় এটা অপরিবাহীর মতো আচরণ করে। কিন্তু পরিবাহী পদার্থে যেমন তাপমাত্রা বাড়লে তার রোধ বেড়ে যায়, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে সেটা বিপরীত, সেটা হচ্ছে কি আসলে কমে যায়। এবং এই ধর্মের কারণেই তাকে ব্যবহার করাটা অনেক বেশি সুবিধাজনক হয়। এবং আমরা শিখব পরে যে সেটা কেন কমে যায়। তাহলে আমরা এই কেন কমে যায় এটার জন্য আমরা যে তত্ত্বটা পড়বো সেটা হচ্ছে ব্যান্ড তত্ত্ব। এখন দেখো ব্যান্ড তত্ত্বে প্রথমে যে চিত্রটা দেখানো হয়েছে, দেখো কন্ডাক্টর, এটা তার মানে কি, এটা একটা সুপরিবাহী। তা সুপরিবাহীর ক্ষেত্রে যেটা হয়, এই ধর্মগুলোকে ব্যাখ্যা করার জন্য তোমার যে তত্ত্বটা, সে ব্যান্ড তত্ত্ব হচ্ছে, আমরা যেমন জানি পরমাণুর বাইরের খোলকে কি বিভিন্ন শেলগুলিতে ইলেকট্রন অবস্থান করে। এখানে সেই শেলগুলিকে একটু নতুন ভিন্ন স্টাইলে দেখানো হয়েছে। দেখো সবচেয়ে বাইরের যে স্তরটা আছে সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড বা পরিবাহী স্তর, আর নিচেরটা আছে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড বা যোজ্যতা স্তর। তা যারা সুপরিবাহী তাদের এই কন্ডাকশন ব্যান্ড অর্থাৎ পরিবাহী স্তর সম্পূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। আর এই পরিবাহী স্তর এবং যোজ্যতা স্তরের মাঝখানে কোনো গ্যাপ থাকে না, অর্থাৎ কোনো নিষিদ্ধ অঞ্চল থাকে না। সেজন্য সহজেই পরিবাহী স্তরের ইলেকট্রনগুলি কি সহজেই প্রবাহিত হতে পারে। সেজন্যই সুপরিবাহী পদার্থগুলো বিদ্যুৎ সহজেই পরিবহন করতে পারে। এবার যদি আমরা যাই, যে দেখো এটা একটা কি সেমিকন্ডাক্টর। খেয়াল করো যে এখানে উপরের যে অংশটা আমরা বলছিলাম সেটা পরিবাহী স্তর, আর নিচেরটা কি যোজ্যতা স্তর। দেখো দুইটার মাঝে একটা এনার্জি গ্যাপ আছে, অর্থাৎ শক্তি স্তরের একটা ব্যবধান আছে বা গ্যাপ আছে। তাহলে এই গ্যাপটাকে সহজেই সে আবার পূরণ করতে পারে কিভাবে, যদি তাপমাত্রা বাড়ে তাহলে যোজ্যতা স্তর থেকে ইলেকট্রন কি হইতে পারে, এই পরিবাহী স্তরে চলে যেতে পারে। যখন সে পরিবাহী স্তরে চলে যায় তখনই সে মুক্ত ইলেকট্রন হয়, ফলে তখন অর্ধপরিবাহীটা কি হয়, পরিবাহীর মতো আচরণ করে। কিন্তু যখন পরম শূন্য তাপমাত্রা থাকে তখন এই গ্যাপটা বড়ই থাকে। সে কারণে তোমার এখানকার ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা স্তরের ইলেকট্রন পরিবাহী স্তরে যেতে পারে না। সে কারণে সেটা কিসের মতো আচরণ করে, অপরিবাহীর মতো আচরণ করে। তাহলে আমরা প্রথমে যে ধর্মটা বলছিলাম সেটা অবশ্যই কি তোমরা সহজে বুঝতে পারতেছ। এবার ধরো আমরা যদি একটা কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে বলি, এখন অবশ্য এটাকে অন্তরক বলা হয়। অন্তরক পদার্থের ক্ষেত্রে দেখো যোজ্যতা স্তর আর হচ্ছে পরিবাহী স্তর, পরিবাহী স্তরে কোনো ইলেকট্রন নাই, এবং এই দুইটার যে গ্যাপ অর্থাৎ এনার্জি গ্যাপ, যাকে ফরবিডেন রিজন বলা হয়, তাহলে এই গ্যাপটা অনেক বড়। সে কারণে এই
যোজ্যতা স্তরের ইলেকট্রন কখনোই পরিবাহী স্তরে যেতে পারে না। তার কারণেই এটা কি করতে পারে না বলো, বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এবং আমরা যদি অতি উচ্চ তাপমাত্রা দিই, এটা এতই গ্যাপটা এতই বড় যেখান থেকে ইলেকট্রন ওইখানে যাওয়ার আগে কি হয়, পরিবাহী পদার্থটা নষ্ট হয়ে যায় বা অপরিবাহী পদার্থটা নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়। তাহলে ব্যান্ড তত্ত্বের মাধ্যমে আমরা একটা পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর ব্যাখ্যাটা করতে পারি। যেমন এখানে তোমাদের একটা চিত্র দেখানো হয়েছে যে অনেক তাপমাত্রা মানে অনেক উচ্চ তাপমাত্রায় দেখা যেতেছে, দেখো এটা একটা অর্ধপরিবাহী, ইলেকট্রন পরিবাহী স্তর থেকে কোথায় চলে গেছে, যোজ্যতা স্তর থেকে পরিবাহী স্তরে একটা ইলেকট্রন গেছে, ফলে এখানে একটা হোল তৈরি হয়েছে, অর্থাৎ এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হয়, এখানে নেগেটিভ আছে, ফলে এটা কি হয়, বিদ্যুৎ পরিবাহীতে রূপান্তর হয়। এখন দেখো অর্ধপরিবাহীর প্রকারভেদ। অর্ধপরিবাহী আসলে দুই রকম, একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী আর একটা হচ্ছে অবিশুদ্ধ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহী মানে হচ্ছে, যেমন ধরো সিলিকন, জার্মানিয়াম, যদি ওইটা ছাড়া অন্য কোনো পদার্থের মধ্যে যুক্ত না থাকে তাহলে তাকে আমরা বলবো বিশুদ্ধ অর্ধপরিবাহী। কিন্তু যখন নাকি ওর মধ্যে অন্য কোনো পদার্থ যোগ করব তখন তার ধর্মের কিছুটা পরিবর্তন হয়, তখন এটাকে আমরা কি বলি, অবিশুদ্ধ অর্ধপরিবাহী। অর্থাৎ বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অন্য কোনো অপদ্রব্য যোগ করলেই সেটা অবিশুদ্ধ অর্ধপরিবাহী হয়। আর এই অপদ্রব্য যোগ করার প্রক্রিয়াটাকে বলা হয় কি, ডোপায়ন বা ডোপিং। এখন দেখো, যখন আমি অন্য কোনো পদার্থ একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীতে যোগ করব তখন তার ধর্মের একটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনের ফলে দুই ধরনের অর্ধপরিবাহী হয়, অর্থাৎ অবিশুদ্ধ অর্ধপরিবাহী দুই ধরনের, একটা পি টাইপ আর একটা এন টাইপ। পিতে আসলে পজিটিভ টাইপ আর এন হচ্ছে কি নেগেটিভ টাইপ। কিন্তু এই নামগুলি এমন দেওয়ার কারণ কি সেটাও আমরা জানবো একটু পরেই, আমরা দেখব যে কেন হয়। তাহলে আমরা একটা গঠন দেখি। দেখো, এটা হচ্ছে একটা পিওর সেমিকন্ডাক্টর, অর্থাৎ এটা একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী। খেয়াল করো, এটা জার্মানিয়ামের অর্ধপরিবাহী। তা জার্মানিয়ামের বাইরের খোলকে 4টা ইলেকট্রন থাকে। সকল অর্ধপরিবাহীরই বাইরের খোলকে কয়টা ইলেকট্রন? 4টা ইলেকট্রন থাকে। এই 4টা ইলেকট্রন অন্য জার্মানিয়ামের চারপাশে দেখো, প্রত্যেকটা তুমি যে কোনোটা এটা যদি খেয়াল করো, তার 4টা ইলেকট্রন 4টা জার্মানিয়াম পরমাণুর সাথে কি আছে, সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে আছে। ফলে সে স্বাভাবিক অবস্থায় কোনো বিদ্যুৎ পরিবহন করে না, অর্থাৎ সে অপরিবাহীর মতো আচরণ করে। তাহলে এটা হচ্ছে কি বিশুদ্ধ অর্ধপরিবাহী। এখন এর মধ্যে যদি আমি কোনো অপদ্রব্য যোগ করি তখন সেটা কি হয়ে যাবে বলো, অবিশুদ্ধ অর্ধপরিবাহী। এখন আমি কোন অপদ্রব্য যোগ করতেছি তার উপরে নির্ভর করবে সেটা কেমন হবে। যেমন ধরো, আবার আগে আমরা জার্মানিয়ামের দেখছি সিলিকনও কি অর্ধপরিবাহী, এরও বাইরের খোলকে কয়টা ইলেকট্রন আছে, দেখো 1 2 3 4টা ইলেকট্রন। কিন্তু এর মধ্যে আমি ধরো বোরন যোগ করলাম, বোরন হচ্ছে ত্রিযোজী মৌল, তাহলে এর মধ্যে কয়টা, বাইরের খোলকে কয়টা ইলেকট্রন আছে, 3টা। এটা কিন্তু ইলেকট্রন না, এটা ইলেকট্রনের শূন্যতাকে কি বলে, আসলে হোল বলে। তাহলে ধরো এই বোরনটাকে আমরা সিলিকন কেলাসের মধ্যে দিয়ে দিলাম, তাহলে এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, ডোপায়ন। তাহলে ওর 3টা আছে, এখন প্রত্যেকটা সিলিকনের আছে কয়টা, 4টা। তাহলে তিনটা শেয়ার করলো, কিন্তু ফলে তার একটা কি হবে, একটা শূন্যতা তৈরি হবে। যেহেতু প্রত্যেকটা সিলিকনের 4টা আছে, ইলেকট্রনের এই শূন্যতাকে কি বলে, হোল বলে। তার মানে বোরন এই যখন সিলিকন কেলাসে অবস্থান করবে সে একটা ইলেকট্রন চাবে বা নিতে চাবে। এখন সেই ইলেকট্রনটা নিতে চাইলে সেই ইলেকট্রনটা ধরো কোনো সিলিকনের কাছ থেকে নিলেও সেখানেও আবার কি হবে, একটা ইলেকট্রনের শূন্যতা তৈরি হবে, অর্থাৎ একটা গ্যাপ তৈরি হবে। তাহলে যখন ইলেকট্রন চায়, অর্থাৎ নেগেটিভ চার্জকে কে চায়, পজিটিভ চার্জ, সেজন্য হোলের চার্জকে আসলে কি ধরা হয়, পজিটিভ ধরা হয়। এখন তাহলে সেজন্য এই অর্ধপরিবাহীটার তখন প্রকৃতিটা হবে কি বলো, পি টাইপ সেমিকন্ডাক্টর। অর্থাৎ বিশুদ্ধ অর্ধপরিবাহীতে আমরা যখন ত্রিযোজী মৌল যোগ করি তখন সেখানে কি হয়, একটা ইলেকট্রনের শূন্যতা তৈরি হয়, অর্থাৎ একটা হোল তৈরি হয়। এবং হোলের চার্জকে আমরা কি বলি, পজিটিভ ধরি, সেজন্য এটাকে কি বলা হয়, পজিটিভ, অর্থাৎ পি টাইপ অর্ধপরিবাহী। প্রকৃতপক্ষে সে আসলে কারো কাছ থেকে ইলেকট্রনটা আসলে নিতে পারবে না, কারণ চারপাশে সবারই তো, অর্থাৎ নিলেও সে একটা বোরন পরমাণুর জন্য একটা হোল তৈরি হবে, অর্থাৎ সে অন্যের কাছ থেকে কি ইলেকট্রন নিতে চাবে। সেজন্য এই ধরনের পরমাণুকে, অর্থাৎ এই বোরন পরমাণুটাকে তখন বলা হবে গ্রহীতা পরমাণু, যে ইলেকট্রন নিতে চায়। তাহলে এজন্যই দেখো যে স্বাভাবিক অবস্থায় এই অর্ধপরিবাহীগুলো কি করে, অপরিবাহীর মতোই আচরণ করে। এবার চলে আমরা পরবর্তীতে আর একটা ক্লাস দেখি। এবার দেখো, এখানে এএস অর্থাৎ আর্সেনিক প্রদান করা হয়েছে। এখন আর্সেনিক হচ্ছে একটা পঞ্চযোজী মৌল, তার বাইরের খোলকে কয়টা ইলেকট্রন আছে, 5টা।
তাহলে প্রত্যেকটা সিলিকনের আমরা জানি 4টা ইলেকট্রন আছে, তাহলে সে 4টা শেয়ার করবে, কিন্তু একটা ইলেকট্রন তার কি হবে, অতিরিক্ত থেকে যাবে। সেই ইলেকট্রনটা কোথায় দান করবে, ক্রিস্টালে। তাহলে একটা আর্সেনিক পরমাণুর জন্য দেখো কি হয়েছে, একটা ইলেকট্রন তৈরি হয়েছে, এবং এই ইলেকট্রনটা কিন্তু মুক্ত ইলেকট্রন, সে ক্রিস্টালে অবস্থান করে। সো সামান্য যদি তুমি আর্সেনিক প্রদান করো তাহলে কি হবে, অসংখ্য এরকম মুক্ত ইলেকট্রন ভিতরে তৈরি হবে। তো ইলেকট্রনের চার্জ কি আমরা জানি, নেগেটিভ। সেজন্যই এই ধরনের অর্ধপরিবাহীটাকে তখন বলা হয় কি, এন টাইপ অর্ধপরিবাহী। তারপরে আমরা যাই, এখন এই একটা পি টাইপ অর্ধপরিবাহী, যেখানে কি পজিটিভ চার্জ, মানে কিছু পজিটিভ আছে, কণা আছে। এন টাইপ, সেখানে কিছু কি নেগেটিভ আছে। তাহলে একটা পি টাইপ আর একটা এন টাইপ অর্ধপরিবাহী যখন আমরা জোড়া লাগাবো তখন তাকে বলা হবে পিএন জাংশন। অর্থাৎ একটা পি টাইপ ও একটা এন টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি জোড়া লাগলে তাকে কি বলা হয়, পিএন জাংশন। একে ডায়োডও বলা হয়, কারণ এটার দুইটা প্রান্ত আছে। ডাই শব্দের অর্থ দুই, আর অড মানে আসলে প্রান্ত। তো দুইটা প্রান্ত, একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ। তাহলে এটা ডায়োড, এবং এটা একটা রেকটিফায়ার বা একমুখী কারক হিসেবে কাজ করে বা আচরণ করে। এখন দেখো আমরা যদি আরেকটু যাই যে এই ডায়োডটা কীভাবে কাজ করে একটু দেখি। একটি পি টাইপ ও একটি এন টাইপ অর্ধপরিবাহী পাশাপাশি জোড়া লাগলে যে জাংশন বা সংযোগ তৈরি হয় তাকে কি বলা হয়, পিএন জাংশন। এটি রেকটিফায়ার বা একমুখী কারক হিসেবে কাজ করে। অর্থাৎ সে পরিবর্তী প্রবাহকে কি করে, অপরিবর্তী প্রবাহ বা একমুখী প্রবাহে রূপান্তর করে। এখন দেখো পি টাইপ অর্ধপরিবাহী আর এন টাইপ অর্ধপরিবাহী, এবং এই যে আমরা যেটা দেখতেছি, দেখো বাস্তবে ডায়োডগুলি দেখতে এইরকম, আর এটা হচ্ছে ডায়োডের প্রতীক। এবং এই যে বার চিহ্নটা সেটা নেগেটিভ হিসেবে মানে নেগেটিভ প্রকাশ করে, আর এই পাশটা কি অন্য প্রান্ত অ্যানোড অর্থাৎ পজিটিভ হিসেবে কাজ করে। আর এই যে দেখানো হয়েছে তোমরা ল্যাবে দেখবা যে এই ধরনের মানে ডায়োডগুলি, এবং এই যে প্রান্তে যে রূপালী বর্ণের থাকে ওইটি হচ্ছে কি নেগেটিভ প্রান্ত, আর যে অংশটা কালো বড় সেটাই হচ্ছে কি অ্যানোড অংশ বা পজিটিভ অংশ। এখন দেখো আমরা জানছিলাম যে পজিটিভ টাইপ আর একটা কি নেগেটিভ টাইপ। অর্থাৎ পিএন জাংশনের এখন একটা পিএন জাংশন আমরা নিছি, এই পাশে ধরো পজিটিভ আছে, এই পাশে নেগেটিভ আছে। দেখো এটার সাথে আমরা একটা ব্যাটারি যোগ করছি। কি যোগ করছি, একটা ব্যাটারি। খেয়াল করো ব্যাটারির পজিটিভ প্রান্ত পজিটিভ প্রান্তে আর নেগেটিভ প্রান্ত কি হয়েছে, নেগেটিভ প্রান্তে যুক্ত করা হয়েছে। তার মানে একটা পিএন জাংশনকে যদি পজিটিভে পজিটিভ এবং এন টাইপকে যদি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করি তখন দেখা যায় এখানে ফ্লোটা হয়, অর্থাৎ সংযোগস্থলে প্রবাহ তৈরি হয়। তখন এই ধরনের সংযোগকে বলা হয় সম্মুখযোগ বা ফরওয়ার্ড বায়াস। কি বলা হয়, সম্মুখযোগ বা ফরওয়ার্ড বায়াস। আবার আমরা এই চিত্রটাতে যদি খেয়াল করি যে দেখো পজিটিভের সাথে নেগেটিভ আর নেগেটিভের সাথে কি পজিটিভ, অর্থাৎ এটা উল্টা করা হয়েছে। তার জন্য এই বায়াসটাকে বলা হয় কি রিভার্স বায়াস। এই পজিটিভ বায়াসে আমরা পরে দেখব যে পজিটিভে তুমি প্রবাহটা পাবা, অর্থাৎ সম্মুখে প্রবাহ পাবা, আর বিপরীত ঝুঁকে কি পাবা না, প্রবাহ পাবা না। তাহলে দেখো এখন এই সংযোগ অবস্থায় আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে এটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। মানে বলছিলাম যে পিএন জাংশন কি হিসেবে কাজ করে, রেকটিফায়ার হিসেবে কাজ করে। কিভাবে করে দেখো, যে ধরো এই যে একটা ডায়োড দেওয়া আছে, দেখো এখানে আমরা একটা পরিবর্তী সিগন্যাল দিলাম। এই সিগন্যালটা যে বড় করে দেখানো হয়েছে, তাই উপরের অংশটাকে পজিটিভ আর নিচের অংশটাকে কি নেগেটিভ। তার মানে একটা পরিবর্তী সিগন্যাল দিছি, যার পজিটিভ অংশ আছে আবার কি আছে, নেগেটিভ অংশ আছে। তাহলে আমরা যখন এই সিগন্যালটাতে দিব, দেখো যখন সিগন্যালটার পজিটিভ প্রান্ত এই ডায়োডের পজিটিভ প্রান্তে আসবে তখন নেগেটিভ প্রান্ত কি নেগেটিভ প্রান্তে আসবে। ফলে এই ডায়োডটা কোন ঝোঁক প্রাপ্ত হবে, সম্মুখ ঝোঁক। তাহলে আমরা জানি যে একটু আগে বলছি যে সম্মুখ ঝোঁকে কি হয়, প্রবাহ হয়। তাহলে সম্মুখ ঝোঁকে যখন প্রবাহ হবে ফলে যে আউটপুটে তুমি কি পাবা, প্রবাহটা পাবা। এবার যখন নাকি নেগেটিভ সার্কেলটা এই প্রান্তে পাবে, অর্থাৎ এই পাশে নেগেটিভ আর এই পাশে কি পজিটিভ, তখন ডায়োডটা কি ঝোঁক প্রাপ্ত হবে, বিপরীত ঝোঁক প্রাপ্ত হবে। ফলে দেখো এই প্রথম সার্কেলের প্রবাহ পাইছি, কিন্তু নিজের নেগেটিভ সার্কেলের জন্য আমরা এই যে গ্যাপ আছে, অর্থাৎ সার্কেলটার প্রবাহ পাচ্ছি না। তাহলে এমন প্রতি পজিটিভের জন্য ডায়োডটা সম্মুখ ঝোঁক প্রাপ্ত হবে, ফলে প্রবাহ পাওয়া যাবে। আর নেগেটিভ সার্কেলের জন্য কি হবে না, প্রবাহ পাওয়া যাবে না, কারণ সে বিপরীত ঝোঁক প্রাপ্ত হবে। ফলে ডায়োডটার দেখো শুধু উপরের দিকের প্রবাহের জন্যই আমরা আউটপুটে প্রবাহ পাচ্ছি। তার মানে এই প্রবাহটাকে যেটা এখানে ছিল কি উভমুখী, আর এখানে জায়গায় কি হয়ে গেছে বলো, একমুখী। তার মানে এইভাবে ডায়োড কি করে বলো,
এক মানে পরিবর্তী প্রবাহকে কি করে, সে অপরিবর্তী বা একমুখী প্রবাহে পরিণত করে। সেজন্য ডায়োডকে বলা হয় রেকটিফায়ার। রেকটিফায়ারের কাজ হচ্ছে যে সে প্রবাহকে অর্থাৎ এসিকে ডিসিতে রূপান্তর করে। কিন্তু এখানে একটা সমস্যা দেখো, যে আমরা একটা সার্কেলের প্রবাহ পাচ্ছি আর একটা সার্কেলের প্রবাহ পাচ্ছি না, অর্থাৎ এখানে একটা গ্যাপ তৈরি হয়ে যেতেছে। এখন ধরো যে আমরা চাই যে এটা, এজন্যই যেহেতু পুরো তরঙ্গটা আসে না, অর্ধ তরঙ্গ আছে, সেজন্য এটার নাম হয়েছে কি হাফ ওয়েভ রেকটিফায়ার। এখন ধরো আমি পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারটাই চাই, আমি সম্পূর্ণ তরঙ্গটাই পেতে চাই, তখন কি করতে হবে? হয়তো অনেক আইডিয়া করতেছো যে তখন আমরা দুইটা ডায়োড ব্যবহার করতে পারি। দেখো একটা, অর্থাৎ তখন তাকে বলা হবে ফুল ওয়েভ রেকটিফায়ার। দেখো এটা খুব সুন্দর একটা মানে ডিটেলস চিত্র, যে এই যে একটা ইনপুটে এসি সিগন্যাল, সেটা একটা ট্রান্সফরমারের মাধ্যমে দেওয়া হয়। ট্রান্সফরমারের মাধ্যমে দেওয়ার পরে দেখো এখানে দুইটা ডায়োড ব্যবহার করছে, ডায়োড D1 আর একটা ডায়োড D2। তাহলে দেখো যে যখনই এই ট্রান্সফরমার দিয়ে, সেন্টারটা ট্রান্সফরমার বলা হয় একে, তাহলে এই পাশে যখন পজিটিভ তখন এই পাশে কি নেগেটিভ। তাহলে এই ডায়োডটা তখন কি হবে, সম্মুখ ঝোঁকপ্রাপ্ত হবে, আর এই ডায়োডটা কি হবে, নেগেটিভ অর্থাৎ বিপরীত ঝোঁকপ্রাপ্ত হবে। ফলে এই ডায়োডটা কাজ করার জন্য তুমি এই অংশটা পাবা। যখনই আবার এটা যেহেতু চেঞ্জ হয় প্রতিনিয়ত, এবং আমরা জানি এসি সিগন্যাল, আমাদের দেশের এসি সিগন্যাল কি 50 হার্টজ, অর্থাৎ সেকেন্ডে এটা 50 বার দিক বদল করে। তাহলে আমরা যদি দেখি যে যখন যখন নেগেটিভ, এই পাশে নেগেটিভ পাবে, এই পাশে পজিটিভ পাবে, তখন এই ডায়োড কি হবে, বিপরীত ঝোঁকপ্রাপ্ত হবে, আর এই ডায়োডটা কি হবে, সম্মুখ ঝোঁকপ্রাপ্ত হবে। ফলে তুমি এখানেও যাই এই পরিবর্তী সিগন্যালটা পাবা। অর্থাৎ সিগন্যাল যেদিকেই যেটা যাক, ডায়োড অলওয়েজ একটা পজিটিভ মানে সম্মুখ ঝোঁক থাকবে, আর একটা কি বিপরীত ঝোঁকপ্রাপ্ত হবে। ফলে তুমি D1 D2 এরকম করে পর্যায়ক্রমে, তাহলে এই পাশে যদি আমরা খেয়াল করি, দেখো প্রত্যেকটা সার্কেলের জন্য তুমি আউটপুটে কি পাবা, প্রবাহ পাবা। তার মানে সম্পূর্ণ তরঙ্গের জন্যই প্রবাহ পাচ্ছ, সেজন্য এটাকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার। তার দুইটা ডায়োড ব্যবহার করে আমরা কি করতে পারি, একটা ফুল ওয়েভ রেকটিফায়ার ব্যবহার করতে পারি। তাহলে এইভাবেই ডায়োড দিয়ে আমরা কি করতে পারি, অর্থাৎ একটা রেকটিফায়ার তৈরি করতে পারি, যেটা পরিবর্তী সিগন্যালকে অর্থাৎ এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তর করতে পারে। তা আশা করি সবাই বুঝতে পারছো। তো তোমাদের জন্য একটা কাজ থাকবে, সেটা হচ্ছে সবাই এই সেমিকন্ডাক্টর থেকে শুরু করে তোমরা ট্রানজিস্টর পর্যন্ত ইলেকট্রনিক্সের বিবর্তন এই বিষয়ক 8 পৃষ্ঠার একটা প্রতিবেদন তৈরি করবা, অর্থাৎ তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে। এবং ট্রানজিস্টর অংশটা আমরা নেক্সট ক্লাসেই পড়বো, এবং এই দুইটা ক্লাস মিলেই তোমরা অ্যাসাইনমেন্টটা লিখবা। তা আশা করি সবাই বুঝতে পারছো। আর তোমাদের মূল বইটা আর একটু পড়লে আশা করি সবাই সহজেই বুঝতে পারবে। তো ওকে, সবাই ভালো থাকো আর সাবধানে থাকো। থ্যাংক ইউ।